গ্লোবাল পলিটিক্স বা আন্তর্জাতিক সম্পর্ক শব্দগুলো শুনলেই কেমন জানি মনে হয়, তাই না? যেন কত কঠিন সব ব্যাপার-স্যাপার। কিন্তু সত্যি বলতে ব্যাপারটা কিন্তু ততটাও জটিল না, যদি এর মূল নিয়মগুলো একবার বুঝে নেওয়া যায়। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেটাই করব। দেখব এই যে বড় বড় দেশগুলো, তারা কিভাবে একে অপরের সাথে খেলে আর কিভাবে নিজেদের চাল দিয়ে লক্ষ্যে পৌঁছায়। এই যে স্লাইডে ভ্লাদিমির ঝিরেনভস্কির কথাটা দেখছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি খুবই সূক্ষ্ম এবং চমৎকার। কি দারুণভাবে বলেছেন, তাই না? এটা আসলেই একটা দাবা খেলার মতো খুবই সূক্ষ্ম একটা খেলা। এখানে প্রত্যেকটা চাল খুব ভেবেচিন্তে দিতে হয়, কারণ একটা ছোট ঘটনাও কিন্তু পুরো বোর্ডের উপর প্রভাব ফেলতে পারে। তো প্রশ্ন হল, এই যে বিশ্বব্যাপী একটা খেলা চলছে, এর নিয়মকানুনগুলো আসলে কি? মানে কিভাবে দেশগুলো একে অপরের উপর প্রভাব খাটায়, তাদের শক্তিটা ঠিক কি দিয়ে মাপা হয়, আর শেষমেশ তারা চায়টা কি? চলুন আজ এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা যাক। আন্তর্জাতিক রাজনীতির এই দুনিয়াটাকে যদি একটা বাজারের সাথে তুলনা করেন, তাহলে এখানকার সবচেয়ে দামি কারেন্সি বা মুদ্রাটা কি জানেন? সেটা হলো ক্ষমতা বা পাওয়ার। যার পকেটে এই মুদ্রা যত বেশি, তারই দাপট তত বেশি। কিন্তু কথা হলো, এই ক্ষমতা জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, ক্ষমতা মানে হলো অন্যকে দিয়ে নিজের কাজটা করিয়ে নেওয়ার এবিলিটি। ধরুন আপনি এমন কিছু করতে পারলেন যাতে আরেকটা দেশ এমন একটা কাজ করল যা সে এমনিতে করত না। হতে পারে সেটা কোনো চুক্তি সই করানো, বা তাদের কোনো নিয়ম বদলাতে বাধ্য করা, কিংবা ধরুন জাতিসংঘের মঞ্চে নিজের পক্ষে ভোট আদায় করে নেওয়া। এই সবই ক্ষমতার খেলা। আচ্ছা, এই ক্ষমতা দেখানোরও কিন্তু দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো হার্ড পাওয়ার। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ কঠিন ব্যাপার। মানে সরাসরি মিলিটারি বা টাকা পয়সা জোর দেখানো, হয় হুমকি দেওয়া, নয়তো নিষেধাজ্ঞা জারি করা। আরেকটা হলো সফট পাওয়ার। এটা হলো আকর্ষণের ক্ষমতা। মানে একটা দেশ তার সংস্কৃতি, তার রাজনৈতিক আদর্শ বা তার চমৎকার নীতির মাধ্যমে অন্যদের এমনভাবে প্রভাবিত করে যে তারা নিজে থেকেই তার মতো হতে চায়। ব্যাপারটা অনেকটা, জানেন তো, জোর করে কিছু আদায় করা আর ভালোবাসা দিয়ে মন জয় করার মতো। সফট পাওয়ারের একটা অসাধারণ উদাহরণ হলো এই পিংপং ডিপ্লোম্যাসি। ভাবুন তো, 1971 আমেরিকা আর চীন একে অপরের কট্টর শত্রু, কোনো কথাই নেই তাদের মধ্যে। ঠিক তখনই একটা টেবল টেনিস টুর্নামেন্ট দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলিয়ে দিল। বন্দুক বা ডলার যা পারেনি, একটা ছোট্ট পিংপং বল তা করে দেখালো। এটাই সফট পাওয়ারের জাদু। এটা বুঝিয়ে দেয় যে মাঝে মাঝে সংস্কৃতি বা খেলাধুলাও কিন্তু বিশাল শক্তিশালী একটা অস্ত্র হতে পারে। কিন্তু আজকের দিনে শুধু হার্ড পাওয়ার বা শুধু সফট পাওয়ার দিয়ে কিন্তু চলে না। এখনকার ট্রেন্ড হলো স্মার্ট পাওয়ার। নামটা বেশ স্মার্ট, তাই না? কাজটাও তেমনই। স্মার্ট পাওয়ার মানে হলো পরিস্থিতি বুঝে হার্ড আর সফট পাওয়ারের একটা পারফেক্ট ব্লেন্ড তৈরি করা। কখন চাপ দিতে হবে আর কখন আলোচনার টেবিলে বসতে হবে সেটা ঠিকঠাক বোঝা। যেমন ধরুন ইরানের নিউক্লিয়ার ডিলটার কথা। একদিকে আমেরিকার কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এটা হলো হার্ড পাওয়ার। আবার অন্যদিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে কূটনৈতিক আলোচনা, এটা হলো সফট পাওয়ার। এই দুটোকে মিলিয়েই কিন্তু কাজটা হয়েছিল। এটাই স্মার্ট পাওয়ার। তো আমরা বুঝলাম ক্ষমতা কি এবং এটা কত রকমের হয়। কিন্তু পরের প্রশ্নটা হলো, এই ক্ষমতাটা সারা পৃথিবীতে ভাগাভাগি হয়ে আছে কিভাবে? মানে কার হাতে কতটুকু ক্ষমতা? কারণ এই ভাগাভাগির উপরই কিন্তু নির্ভর করে পুরো পৃথিবীর সিস্টেমটা কিভাবে চলবে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় ক্ষমতার এই বন্টনকে একটা বিশেষ নামে ডাকা হয়, পোল্যারিটি বা মেরুকরণ। সহজ কথায় এটা আমাদের বলে দেয় যে পৃথিবীতে ঠিক কটা পাওয়ার সেন্টার বা শক্তিশালী কেন্দ্র আছে যাদের ঘিরে বাকি দেশগুলো ঘুরছে। এই পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতার কাঠামোটা মূলত তিন রকমের হতে পারে। প্রথমটা হলো ইউনিপোলার, মানে পৃথিবীতে একজনই বস, সবাই তাকেই মেনে চলে। দ্বিতীয়টা হলো বাইপোলার। এখানে দুজন বড় খেলোয়াড় থাকে, আর বাকিরা হয় এর দলে না হয় ওর দলে। আর তৃতীয়টা হলো মাল্টিপোলার। এখানে অনেকগুলো শক্তিশালী দেশ থাকে, আর সবাই সবার সাথে প্রতিযোগিতা করে। অনেকটা একটা ক্লাসে একজন মনিটর, দুজন প্রতিদ্বন্দ্বী বা অনেকগুলো গ্রুপ থাকার মতো ব্যাপার। বাইপোলার বিশ্বের সবচেয়ে ক্লাসিক উদাহরণ যদি কিছু থাকে, সেটা হলো ঠান্ডা যুদ্ধের সময়টা। ভাবুন তো, একদিকে আমেরিকা আর তার বন্ধুরা, আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন আর তার সঙ্গীরা। পুরো পৃথিবীটাই যেন এই দুটো বড় শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। আপনি হয় এই পক্ষে, না হয় ওই পক্ষে।
মাঝামাঝি কোনো জায়গা ছিল না। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা ক্ষমতা, পাওয়ার স্ট্রাকচার এসব নিয়ে কথা বললাম, কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসতেই পারে, তাই না? দেশগুলো আসলে এত ক্ষমতার জন্য দৌড়ায় কেন? কি এমন জিনিস আছে যা তাদের এই কাজটা করতে বাধ্য করে? উত্তরটা খুব সহজ, মাত্র দুটো শব্দে: জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্ট। দেখুন, প্রত্যেকটা দেশেরই তো নিজের কিছু গোল বা লক্ষ্য থাকে, তাই না? যেমন ধরুন, দেশের অর্থনীতিকে আরও মজবুত করা, দেশের সীমানা সুরক্ষিত রাখা, বা বিশ্বে নিজেদের সংস্কৃতির প্রচার করা। এই সব লক্ষ্যগুলোকে এক করলে যা দাঁড়ায় সেটাই হলো জাতীয় স্বার্থ। আর দেশগুলো তাদের ফরেন পলিসির প্রত্যেকটা পদক্ষেপ কিন্তু এই জাতীয় স্বার্থ মাথায় রেখেই নেয়। তবে সব স্বার্থের গুরুত্ব কিন্তু একরকম না। কিছু স্বার্থ আছে যেগুলো একদম কর বা মুখ্য, যেমন দেশের স্বাধীনতা আর নিরাপত্তা। এগুলো নিয়ে কোনো দেশ কখনোই আপোস করতে পারে না, এগুলো হলো মাস্ট হ্যাভ। আবার কিছু স্বার্থ আছে যেগুলো পেরিফেরাল বা গৌণ, মানে এগুলো অর্জন করতে পারলে খুব ভালো, দেশের জন্য লাভজনক, কিন্তু না পারলেও দেশের অস্তিত্ব সংকটে পড়বে না। এগুলো হলো নাইস টু হ্যাভের মতো। তো এত কিছু জানার পর চলুন একদম শেষে এসে দেখি যে বিশেষজ্ঞরা এই পুরো বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করেন। আন্তর্জাতিক সম্পর্ককে বোঝার জন্য মূলত দুটো বড় চশমা বা দৃষ্টিভঙ্গি আছে, আর এই দুই দৃষ্টিভঙ্গির অনুসারীরা সবসময় যেন একটা তর্কের মধ্যে থাকেন। এক দলের নাম হল ভাববাদী বা আইডিয়ালিস্ট। তারা বেশ আশাবাদী। তারা মনে করেন দেশগুলো যদি একসাথে কাজ করে, নিয়মকানুন মেনে চলে, নৈতিকতা দেখায়, তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। আর ঠিক তার উল্টো দিকে আছে বাস্তববাদী বা রিয়েলিস্টরা। তারা বলেন, আরে ধুর, ও সব বইয়ের কথা, আসল দুনিয়াটা হলো ক্ষমতার লড়াইয়ের জায়গা, এখানে সবাই শুধু নিজের টিকে থাকা আর লাভটাই দেখে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এটাই: এই জটিল পৃথিবীতে একটা দেশের কি করা উচিত? শুধু নিজের স্বার্থ আর ক্ষমতা নিয়ে পড়ে থাকা উচিত, নাকি বিশ্ব শান্তি বা সহযোগিতার মতো বড় আদর্শের দিকেও নজর দেওয়া উচিত? এই যে আদর্শ আর বাস্তবতা, এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করা, এটাই হয়তো বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কি মনে হয়? ব্যাপারটা ভাবার মতো, তাই না?